আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি ইশিকা আজিজ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিদ্যুৎ চাহিদা মেটাতে রামপালের মতো প্রকল্প প্রয়োজন বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিদেশি প্রভুদের সন্তুষ্টি সরকারের লক্ষ্য, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা আত্মপ্রচার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জানালেন মন্ত্রী ওবায়দুল কাদের। অভিভাবকদের অজান্তে পশ্চিমা সংস্কৃতি নির্ভর অশ্লীল ভিডিও গেমসে আসক্ত হচ্ছে শিশুরা। নীতিমালা তৈরি ও মনিটরিং এর তাগিদ বিশেষজ্ঞদের। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আফগানদের সামনে টাইগারদের 280 রানের চ্যালেঞ্জ, তামিমের সেঞ্চুরি। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। বিস্তারিত সংবাদ। রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো কয়লা ভিত্তিক বড় বড় প্রকল্প চালু না করলে দেশের বিদ্যুৎ চাহিদা মেটানো যাবে না বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে প্রতিমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পরিবেশের ক্ষতি করে কয়লা ভিত্তিক প্রকল্পের প্রয়োজন নেই। এর থেকে অনেক ভালো টেকসই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। রামপালে 1320 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্প নিয়ে আগস্টে ইউনেস্কোর প্রতিবেদনে সুন্দরবনে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের বিরোধিতা করা হয়েছে। একই সাথে প্রকল্প বাস্তবায়ন করা হলে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে সুন্দরবনের বাদ পড়ার আশঙ্কাও রয়েছে। এছাড়া প্রকল্প বাতিলে ইউনেস্কোর প্রতিবেদনকে সমর্থন করেছে জাতিসংঘ। রামপাল বিদ্যুৎ প্রকল্প থেকে বছরে 7 লাখ টন ফ্লাই অ্যাশ এবং 2 লাখ টন বটম অ্যাশ উৎপাদিত হবে, যার মধ্যে 15 ধরনের দূষণকারী পদার্থ রয়েছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত পানি পশুর নদীতে ফেলা হলেও পানি দূষণ হবে। ক্ষেত্রবিশেষে প্রকল্প এলাকায় হতে পারে অ্যাসিড বৃষ্টি। এমনই বেশ কয়েকটি পরিবেশগত সংকট বিবেচনা করে শ্রীলঙ্কাও ভারতের সাথে একটি কয়লা ভিত্তিক প্রকল্পের চুক্তি বাতিল করেছে। কিন্তু বাংলাদেশ সরকার রামপালের মতো আরও 10টি কয়লা ভিত্তিক প্রকল্প হাতে নিয়েছে। আমরা সেখানে যে টেকনোলজি ব্যবহার করছি এটা কোনো মতেই পরিবেশকে দূষণ করবে না। কয়লা পাওয়ার প্ল্যান্ট যেটা সাশ্রয়ী মূল্য দিবে আমাদের বিদ্যুতের জন্য, আমরা যদি তার বিরোধিতা এভাবে করতে থাকি তাহলে কিন্তু আমাদের পাওয়ার শর্টেজে আমরা যেতে থাকি। বিশ্লেষকরা বলছেন, সংকট মেটাতে বিদ্যুৎ প্রকল্পের প্রয়োজন রয়েছে, তবে তা সুন্দরবনের ক্ষতি করে নয়। শুধুমাত্র রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ উৎপাদনের কথা, সেটা এখন যত উৎপাদন সক্ষমতা আছে তার শতকরা 10 ভাগের 1 ভাগ হচ্ছে রামপাল। এবং এখন এক্সিস্টিং যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট আছে সেটা মেরামত নবায়ন করলেও এর থেকে বেশি বিদ্যুৎ পাওয়া সম্ভব। গ্যাস ট্রান্সমিশন এবং অন্যান্য দক্ষতা বাড়ালেও এর থেকে বেশি বিদ্যুৎ পাওয়া সম্ভব। সুতরাং এই বিদ্যুৎ কেন্দ্র হওয়া না হওয়ার সাথে বিদ্যুৎ সংকট সমাধানের কোনো সম্পর্ক নেই। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। উন্নয়নের জন্য নয়, বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র করছে সরকার, অভিযোগ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের এক সেমিনারে এই অভিযোগ করেন তিনি। আমরা রামপাল মতো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হোক, আমাদের বিদ্যুতের সরবরাহ বাড়ুক, আমরা সবাই চাই। কিন্তু সেটা সুন্দরবনকে ধ্বংস করে কেন? কারণ রামপালের বিকল্প জায়গা থাকতে পারে, সুন্দরবনের তো বিকল্প নেই। নিজেদের স্বার্থ চরিতার্থ করা, একই সঙ্গে ক্ষমতায় টিকে থাকবার জন্য আপনারা যেসব কৌশল অবলম্বন করেছেন, সেই কৌশল একটি হচ্ছে যে বিদেশি প্রভুদেরকে তুষ্ট করা। এটাই হচ্ছে আপনাদের কাজ। আপনার বিদেশি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নীল নকশা বাস্তবায়ন করতেই সরকার পরিকল্পিতভাবে জিয়া পরিবারকে ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, প্রশাসনকে ব্যবহার করে জিয়া পরিবারের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচার করা হচ্ছে। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধারাবাহিকভাবে হয়রানি করার চেষ্টা চালানো হলেও বারবার আদালত এবং আন্তর্জাতিক সংস্থার তদন্তে তিনি সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণিত হয়েছে। এই মামলার প্রতিবাদে আগামী 23 অক্টোবর 2016 সোমবার সারা দেশে
মহানগর ও জেলা সদরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কর্মসূচি ঠিক করতেই মাওলানা ভাসানী মিলনায়তনে যৌথ সভা করেছে ঢাকা মহানগর বিএনপি। আগামীকাল প্রত্যেক থানায় থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং 3 তারিখ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করব। 5 তারিখে নেতা হান্নান সাহেব দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আমরা যত মামলা মোকদ্দমা এই সব কিছু কিন্তু দেশ শোষণ, দেশটাকে ধ্বংস করার একটা নিউ নকশা বাস্তবায়নের জন্যই আমাদেরকে ব্যস্ত রাখা, আমাদেরকে জলের হুমকি দেখানো, আমাদের গুম করার হুমকি দেখানো, আমাদেরকে খুন করার হুমকি দেখানো। জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটির নেত্রীদের পরিচিতি সভা হয় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, 20 দলের সাথে আলোচনা ছাড়া নির্বাচন কমিশন গঠন করা হলে তা বিতর্কিত হবে। নিরপেক্ষ। এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কাকরাইল থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান শাহর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করছে বিএনপি। বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হান্নান শাহর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, হান্নান শাহ ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ নেতা। মামলা হামলা সহ সব ধরনের প্রতিকূল পরিবেশেই তিনি দলের সাথে ছিলেন। ১/১১ সহ বিএনপির প্রতিটি সংকটে তাঁর ছিল অসামান্য অবদান। হান্নান শাহর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। এদিকে বাদ মাগরিব হান্নান শাহর মখালী ডিওএইচএস এর বাসার পাশের মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও বিএনপির সিনিয়র নেতারা এতে শরিক হন। এই সময় এলাকার মুসল্লিরাও মিলাদ ও দোয়ায় অংশ নেন। মোনাজাতে হান্নান শাহর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা আত্মপ্রচার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে চীনের প্রেসিডেন্টের আসন্ন সফরের মধ্য দিয়ে ঢাকা ও বেইজিংয়ের ফিজিক্যাল কানেক্টিভিটি আরও বাড়বে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ধানমন্ডিতে এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাউন্সিলকে ঘিরে নিজ নামে কোনো প্রচারণা চালানো যাবে না। পরামর্শ দেন, কথা নয় কাজ বেশি এই নীতিতে চলার। কারো হাতে যদি নেম কার্ড পায় বিপদ আছে। কোনো নেম কার্ড কেউ করতে পারবেন না, বিলবোর্ড করতে পারবেন না, পোস্টার করতে পারবেন না, আত্মপ্রচার করতে পারবেন না, কাজ করবেন। অন্যদিকে সকালে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে চীনা বিপ্লবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, আগামী ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্টের ঢাকা সফর বাংলাদেশের রাজনীতির জন্য একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে। চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর সফল করতে এরই মধ্যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শি জিনপিং বাংলাদেশে আসবেন, অনেক ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আলোচনা হবে এবং আলোচনা হচ্ছে, এবং আমার বিশ্বাস এটা এই ভিজিটটা ইট উইল বি ঐতিহাসিক অনুষ্ঠান শি জিনপিংয়ের বাংলাদেশে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আসা। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম বলেন, দেশের উন্নয়নের জন্য আগামী দিনগুলোতেও আওয়ামী লীগ সরকার দরকার। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। অনুমোদনহীন টিভি চ্যানেল পরিচালনার অভিযোগে রাজধানীর বাড্ডা থেকে দুটি অবৈধ চ্যানেলের 4 জনকে আটক করেছে র্যাব। এ সময় জব্দ করা হয়েছে ব্যবহৃত যন্ত্রপাতি। দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। বাড্ডার পলাশ টাওয়ারের দোতলা থেকে প্রায় 3 মাস ধরে নেহা টিভি ও এইচ টিভি নামে 34টি জেলায় এরা সম্প্রচার চালিয়ে আসছিল। প্রতারকরা নিজেরাই অনুষ্ঠান বানিয়ে সিঙ্গাপুরের একটি সম্প্রচার প্রতিষ্ঠানে পাঠাতো। সেখান থেকেই কিছু অসাধু কেবল অপারেটরদের যোগসাজশে দেশের বিভিন্ন জায়গায় সম্প্রচার চালানো হতো। আটক 4 জনের মধ্যে কথিত ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম হোসেনকে এর আগেও পাইরেসির অভিযোগে আটক করা হয়েছিল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
ডিজিটাল নিরাপত্তা বিলটি সংশোধন ছাড়া পাশ হলে দুর্নীতির নতুন ক্ষেত্র তৈরি হবে বলে মন্তব্য করেছেন ডক্টর শাহদিন মালিক। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা বিলের আইনি পর্যালোচনা ও নাগরিক অধিকার বিষয়ে সেমিনারে তিনি বলেন, এই আইনের মধ্য দিয়ে আমলা ও বিচারকদের জন্য নতুন পদ তৈরি হবে, কিন্তু জনগণের জন্য এই আইন কোনো সুফল বয়ে আনবে না, বরং যে কোনো সময় যে কেউ এই আইনের আওতায় হয়রানির শিকার হবেন। বক্তারা সেমিনারে আরও বলেন, আইসিটি আইন 2006 এবং টেলিযোগাযোগ আইন 2001 থাকা সত্ত্বেও একই ধরনের আইনের আর প্রয়োজন নেই। এরপরও আইন করতে হলে তা যেন জনগণের জন্য হয়রানির কারণ না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা। এখন কম্পিউটার ব্যবহার করতে হলেও যে কোনো সময় এসে আপনাকে কেন কম্পিউটার ব্যবহার করেছেন মোটামুটি এই জন্যই এই আইনে আপনাকে ফাঁসিয়ে দিব। ফলে দুর্নীতির একটা নতুন ক্ষেত্র তৈরি করা, দ্বিতীয়ত আমলাদের জন্য কিছু পদ তৈরি করা, আর তৃতীয় বিচারকের জন্য আরেকটা পদ তৈরি করা। এই উদ্দেশ্যগুলি বাস্তবায়ন করতে গিয়ে অবশ্যই খরচটা পড়ছে আমাদের উপরে, মানে নাগরিকের উপরে। সাইবার ক্রাইম প্রতিরোধে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছে আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাইবার নিরাপত্তা ও বাংলাদেশ প্রেক্ষিত বিষয়ক আলোচনা সভায় একথা জানান তিনি বলেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ আইসিটি আইনের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন করতে যাচ্ছে সরকার। তবে আইন মানার জন্য সচেতনতা, আচরণগত পরিবর্তন ও সর্বোপরি সংস্কৃতি গড়ে তোলার উপর জোর দেন তিনি। সভায় বিশেষজ্ঞরা জানান, ব্যবহারকারী সচেতনতা অনেক ক্ষেত্রে সাইবার অপরাধ এড়াতে ভূমিকা রাখতে পারে, তাই এ বিষয়ে আইসিটি বিভাগের প্রচারণা জোরদার করার আহ্বান জানান তারা। কম্পিউটারের ভিডিও গেমস খেলতে গিয়ে অশ্লীল সব দৃশ্যের শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। বিশ্বখ্যাত অনেক গেমসে গল্পের অংশ হিসেবে সংযোজিত হচ্ছে নগ্নতা। অভিভাবকরা না জেনেই শিশুদের হাতে তুলে দিচ্ছেন পশ্চিমা সংস্কৃতি নির্ভর এসব গেমস। বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালা ও মনিটরিংয়ের অভাবে গেমসগুলোর জন্য উপযুক্ত বয়সসীমা সম্পর্কে সচেতন হচ্ছেন না ক্রেতা বিক্রেতা কেউই। দেখুন শিহাব হোসেনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন RI বাবুল ও ইসমাইল হোসেন পলাশ। ভিডিও গেমসের ব্যাপারে শিশুদের আগ্রহ বরাবরই বেশি। বিভিন্ন মিশন নিয়ে এগিয়ে যাওয়া, সংকট মোকাবিলায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া তাদের মনোবিকাশেও ভূমিকা রাখে। তবে অনেক খেলার নৃশংসতা শিশুদের উৎসুক মনকে ভুল শিক্ষা দেয়। আর এই বিপদের ওপর যোগ হয়েছে অশ্লীলতা। অ্যাকশন নির্ভর অধিকাংশ গেমেই খেলার বিভিন্ন পর্যায়ে অর্ধনগ্ন নারীদের উপস্থাপন করা হয়, এমনকি কিছু কিছু গেমে যৌন কর্মকাণ্ডও দেখানো হয়। পাশ্চাত্য সংস্কৃতিতে এগুলো খুব স্বাভাবিক হলেও প্রশ্ন ওঠে, আমাদের দেশের প্রেক্ষাপটে তা কতটুকু গ্রহণযোগ্য। গেমসের মোড়কে খেলাভেদে বয়সীমা নির্দেশ করার কথা থাকলেও তা পাইরেটেড হয়ে বাজারে আসার পর সে নির্দেশিকা আর দেখা যায় না। আর আমাদের কিছু কোম্পানি আছে, সে ক্র্যাকগুলো আমাদেরকে দিয়ে যায়, আমরা সেটা সেল করি, তাই এটা খুব কম প্রাইসে পাওয়া যায়। এটা কি তাহলে পাইরেটেড কপি না? এটা পাইরেটেড কপি। আমাদের কত পার্সেন্ট গেম বাংলাদেশে এখন এই মুহূর্তে ব্যবসা করে যারা, তারা পাইরেটেড বিক্রি করে? কত পার্সেন্ট? 70%। গেমসের মোড়কে বয়সসীমা লেখা না থাকায় বাবা মাদের সচেতন হওয়ারও সুযোগ থাকছে না। সব ধরনের গেমে কি বাবা মা কিনতে দেয়, নাকি এমন কোনো গেম আছে যেটা হয়তো বাবা মা কিনতে দেয় না? না, সব কিছু কিনতে দেয়, সব কিছু। আমরা যখন গেম কিনতে যাই বাচ্চার একটা রিকোয়েস্টের অনুযায়ী, আমি কিন্তু সেখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট এজ মার্কিং কিন্তু দেখতে পাই না, যার জন্য ওই গেমটা যে আমার বাচ্চার জন্য আন্ডার এজ না ওভার এজড আমি কিন্তু সেটা বুঝি না। শুধু বাসায় নয়, এ ধরনের গেমস এখন ব্যবসা করছে শিশুদের বিনোদন পার্কগুলোতেও। চড়া দামে এসব খেলায় মেতে উঠছে শিশুরা, তাদের অবচেতন মনে ঠাঁই নিচ্ছে নৃশংসতা। এই গেমসটা কেমন লাগে? এই মাসে মারামারি করতে হয়, যেন মজা লাগে। মারামারিটা খারাপ লাগে না? গেমের মধ্যে এটা মারামারি খারাপ আছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশি সংস্কৃতি নির্ভর গেমসের অভাবে বাজারে লাগাম ছাড়া ব্যবসা করছে পশ্চিমা সংস্কৃতির এসব গেমস। যারা বিক্রি করে তাদের কাছে সিডি বিক্রি করে টাকা কামাই করাটাই প্রধান বিষয়। সে আসলে বিষয়বস্তু পর্যন্ত জানে না, এর ভিতরে কি আছে কি নাই, কোনটা অ্যাডাল্টের কোনটা শিশুর, এই সম্পর্কে তার কোনো ধারণাই কাজ করে না। যতদিন বাংলাদেশে বাংলা ভাষায় গেম তৈরি হবে না, ততদিন পর্যন্ত এই ক্রাইসিস একেবারে শিশু থেকে আরম্ভ করে বিক্রেতা পর্যন্ত
থাকবে। গেমস আমদানির উপর নিয়ন্ত্রণ, পাইরেসি বন্ধ এবং সর্বোপরি জাতীয় পর্যায়ে মনিটরিং সেল গঠনের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। নিজেরা যদি সন্তানদেরকে সচেতন করতে না পারে তাহলে তাদের সন্তানরা বিপদগামী হবে এবং এটার ক্ষেত্রে আসলে প্রতিরোধ করার কোনো উপায়ই থাকবে না। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। প্রবীণ বা বয়স্ক মানুষ মানেই যেন সবার কাছে বোঝা। সমাজ, পরিবার কি রাষ্ট্র সর্বত্র অবহেলা আর উপেক্ষার শিকার হন বয়োবৃদ্ধরা। বিশেষ করে অসচ্ছল পরিবারের প্রবীণ সদস্যদের দিন কাটে চরম দুর্দশায়, আর উচ্চবিত্ত অনেক বয়স্ক মানুষের জীবনের শেষ দিনগুলো কাটাতে হয় অনাদরে, অসম্মানে। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব প্রবীণ দিবস। কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে। রাজধানীর শাহবাগ থেকে পাবলিক বাসে মতিঝিল যাচ্ছিলেন 60 বছর পার হওয়া সেলিম হাওলাদার। শুক্রবারের শেষ বিকেলে যাত্রী সাধারণে ঠাসা গণপরিবহনটি। এমন প্রবীণদের জন্য বসার নির্ধারিত কোনো আসন নেই সরকারি কিংবা বেসরকারি কোনো পরিবহনেই। আর বয়স্কদের আসন ছেড়ে দেওয়ার সৌজন্যতা তো অনেকটা আশার অতীত। এটা যুগের সাথে সাথে সামাজিক প্রেক্ষাপটে এটার পরিবর্তন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না। বয়স্ক লোক আসলে বা মহিলা লোক আসলে তাদেরকে বসতে দিতে হয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই মূল্যবোধটি শিক্ষার্থীদের মাঝে প্রবেশ করতে পারছে না। স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। এ তো গেল ভদ্রতার কথা। খেটে খাওয়া বয়োবৃদ্ধদের কষ্ট যেন নিত্যসঙ্গী। এই যেমন 70 বছরের এই বৃদ্ধের কাছে তার জন্মই যেন আজন্ম পাপ। চাচা, বয়স কত আপনার? আপনি রিক্সা চালান কেন? অভাব আর কি। 2 ছেলে, এরা বিয়ে শাদী করছে, নাতি নতুন। রিক্সা চালানোর মতো হাড় ভাঙা পরিশ্রম করে কোনো মতে জীবন চালাতে হয় এমন অনেক বৃদ্ধকে। তার উপর বয়স বেড়ে যাওয়ায় রিক্সা যাত্রীদের কাছে অনেকটাই অপছন্দের খাতায় তারা। আমরা এক টিপের কাছে 2 টিপ দিলে ওরা না যাই পারি না। বয়স্ক ভাতা পাইছেন? কি এর বয়স্ক ভাতা দেবে কিনা? রিক্সায় উঠতে গেলে একটু খারাপ লাগে কাজ করে, যে ওনারা আসলে কষ্ট হবে কিনা। বয়স্কদের আসলে আরো বেশি গুরুত্বটা দেওয়া উচিত। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়। গুণীজনকে অবহেলার উদাহরণও আছে ভুরি ভুরি, যার গানে মুক্তি সংগ্রামে উদ্দীপ্ত হয়েছিল লাখো বাঙালি। সেই জীবন্ত কিংবদন্তি শিল্পী আব্দুল জব্বারের প্রতিও অবজ্ঞা খোদ রাষ্ট্রের। জ্ঞানীগুণীদের, দামি দামি জ্ঞানীগুণীদের বাংলাদেশে জন্ম হওয়াটাই এটা একটা পাপ, ভুল হয়েছে। কবি শামসুর রহমানের কি দাম দিয়েছি, তাকে রাষ্ট্রের রাজাকার বলে তা আমরা কবরস্থানে পাঠাইছি। প্রবীণ ছাড়া জন্ম হয় কি নবীনের? চিরায়ত নিয়মেই একসময় বয়সের কাছে হার মানতে হয় সবাইকেই, কিন্তু যাদের শ্রমে, ঘামে কিংবা মেধায় একসময় চালিত হয়েছিল পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র, তাদের প্রতি সুবিচার করা না হলে সেই পরিণতি ভোগ করতে হতে পারে আমাকে, আপনাকেও। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়। খুব বেশি কিছু চাওয়া থাকে না এসব বয়োবৃদ্ধদের। একটু সম্মান আর ভালোবাসায় শেষ কটা দিন পার করতে চাওয়ার আশা পূরণ করতেই পারেন অনুজরা। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। ক্রিকেট প্রসঙ্গ। তামিম ইকবালের সেঞ্চুরিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে 280 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তবে মিরপুরে ফ্ল্যাট উইকেটেও শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলতে ব্যর্থ হয়েছে টাইগাররা। এতে আফগানদের আরও বড় টার্গেট দিতে ব্যর্থ স্বাগতিকরা। জবাবে শেষ খবর পর্যন্ত 3 উইকেটে 52 রান করেছে আফগানিস্তান। এই সিরিজে তৃতীয়বারের মতো প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেলেও আগের 2 ম্যাচের মতোই এবারও 20-30 রানের ঘাটতি মেটাতে পারেনি বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে আবারও হতাশ করেছেন সৌম্য সরকার। 11 রানে ফিরে যান অফ ফর্মে থাকা এই ওপেনার। তবে শুরুতে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া তামিম সেই সুযোগ কাজে লাগিয়েছেন ভালোভাবেই। উইকেটে সেট হয়ে রানের গতি বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন তামিম। ব্যাটিং অর্ডারে 3-এ নেমে দলকে ভালোই সাপোর্ট দিয়েছেন সাব্বির রহমান। তামিমের সাথে দ্বিতীয় উইকেটে 140 রানের জুটি গড়ে দলের বড় স্কোরের সম্ভাবনাও জাগান। তবে বেশি আক্রমণাত্মক হতে গিয়ে 65 রানে ক্যাচ দিয়ে আসেন সাব্বির। এরপর ওয়ানডেতে নিজের 7ম সেঞ্চুরি তুলে নেন তামিম, যা দেশের পক্ষে এই ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরি। শেষ পর্যন্ত 118 বলে 2 ছক্কা ও 11 বাউন্ডারিতে 118 করে ফিরে যান তামিম। তার বিদায়ের পর 9 রানে 3 এবং 22 রানে 4 উইকেট হারিয়ে নিজেদের ওপর চাপ নিয়ে নেয় বাংলাদেশ। সাকিব, মুশফিক, মোসাদ্দেক ধারণার বাইরে হতাশ করেন। দীর্ঘ 8 বছর পর জাতীয় দলে ফিরে মোশাররফ
রুবেলও 14 বলে 4 রান করে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেন। লোয়ার মিডল অর্ডারের এই ব্যর্থতায় 300 রানের ইনিংস থেকে বঞ্চিত হতে হয় টাইগারদের। তবে শেষ দিকে মাহমুদুল্লাহর 22 বলে অপরাজিত 32 রানের সুবাদে 8 উইকেটে 279 রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে বাংলাদেশ। And he's also consistently hit the seam. That's always the key. If you're a fast bowler, you'll want to be hitting the seam unless বাংলাদেশ আফগানিস্তান তৃতীয় ওয়ানডে কভার করতে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন আমাদের স্পোর্টস রিপোর্টার মনির হোসেন খান। আমরা তার কাছে জানবো সেখানকার সবশেষ অবস্থা। মনির, তামিম ও সাব্বির এমন ব্যাটিংয়ের পরও 300+ করতে পারেনি বাংলাদেশ। এখন উইকেট ও কন্ডিশন অনুযায়ী কি মনে করছেন বাংলাদেশের ইনিংসে 20-30 রানের ঘাটতি রয়ে গেছে এবং এই সিরিজে হারলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 8-এ নেমে যাবে বাংলাদেশ। ম্যাচে টাইগারদের সম্ভাবনা আপনি কতটা দেখছেন? এটা অনেকটাই ব্যাটিং সহায়ক উইকেট। তামিম এবং সাব্বির রহমান যেভাবে শুরু করেছিলেন সেই হিসাবে বাংলাদেশের স্কোরটা একটা বড় স্কোরের দিকেই সম্ভাবনা জাগিয়েছিলেন। তামিম যখন আউট হন তখন বাংলাদেশের রান ছিল 212, উইকেট ছিল 7টি এবং তখন বল ছিল 68টি। সেই হিসাবে শেষ 68 বলে কিন্তু আশা করাই যায় যে বাংলাদেশ 300 বা 320 রান করবে, এরকম একটা আশা আমরা করেছিলাম। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে তামিম আউট হয়ে যাওয়ার পর খুব দ্রুত 3-4টি উইকেট হারিয়েছে বাংলাদেশ, যার ফলে 279তেই থেমে গেছে, অর্থাৎ শেষ 68 বলে মাত্র 67টি রান যোগ করতে পেরেছে, যা স্লগ ওভারে বাংলাদেশের মতো মানে আফগানিস্তানের বিপক্ষে দলের বিপক্ষে খুব কম রানই বলা যায়। আফগানিস্তান এই রানটা করতে পারবে কিনা এটা আসলে রান হিসাবে 280 খুব একটা কম না, কিন্তু আবার একটা যদি দেখেন আপনি গত দুটি ম্যাচ সেখানে কিন্তু আফগানিস্তানের যে পারফরমেন্স, তারা কিন্তু যথেষ্ট লড়াকু একটা দল, তারা যে কোনো মুহূর্তে মানে ঘুরে দাঁড়াতে সক্ষম। তো সেই হিসাবে রানটা কতটুকু নিরাপদ রান সেটা সময়ই হয়তো বলে দিবে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, তামিম করে বাংলাদেশের ক্রিকেটে একটা নতুন মাইলফলকে পা দিয়েছেন। বাংলাদেশের টেস্ট, ওয়ানডে এবং টি20 3 ফরম্যাটে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি এবং সবচেয়ে বড় স্কোরের রেকর্ডটি তার অধীনে চলে গেল। তো এখন যে অবস্থা খেলার আছে হয়তো বাংলাদেশ এখনও ডমিনেট করছে, তো দেখা যাক কি হয় এই পর্যন্ত। তবে যতটুকু রান হয়েছে এটা থেকে যদি বোলাররা ভালো করতে পারে, বোলাররা যদি একটু টাইট বোলিং করতে পারে, উইকেট ধরে নিতে পারে দ্রুত, তাহলে হয়তো চাপে ফেলা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর স্টেডিয়ামে অবস্থানরত আমাদের রিপোর্টার মনির হোসেন খানের সঙ্গে কথা বলছিলাম। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে কানাডা ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে বিস্তারিত জানাতে কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। শিশুকে দিয়ে ভিক্ষা করিয়ে যেসব বাবা মা ব্যবসা করছেন তাদেরকে আইনের আওতায় আনা উচিত, মন্তব্য নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। কানাডা ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে বিস্তারিত জানাতে কাল সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনটি হবে বিকেল 4টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। 14 সেপ্টেম্বর কানাডা সরকারের আমন্ত্রণে 5th রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড সম্মেলন এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যান প্রধানমন্ত্রী। 16 দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুকে দিয়ে ভিক্ষা করিয়ে যেসব বাবা মা ব্যবসা করছেন তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। দুপুরে এফডিসিতে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে করণীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, কেবল রাষ্ট্র একা শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে পারে না। শিশুকে ভালো রাখা ও তার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব সবার আগে তার পরিবারের। কিন্তু কিছু অসচ্ছল বাবা মা একের পর এক সন্তান জন্ম দিয়ে তাদেরকে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়ে ব্যবসা করছেন। এটি বন্ধ হওয়া উচিত।
তিনি বলেন, শিশুরা রাস্তায় ঘুমাবে এটি চিন্তাই করা যায় না। সরকার এ বিষয়ে গভীর চিন্তা করছেন। সরকারের নানামুখী পদক্ষেপে বাল্যবিবাহের প্রবণতা কমেছে বলেও দাবি করেন তিনি। এখনও পরিচয় মেলেনি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি 15 বছর বয়সী কিশোরটির। দীর্ঘমেয়াদী হওয়ায় চিকিৎসা নিয়ে সংশয় প্রকাশ করেছেন চিকিৎসকরা। মাথায় আঘাতের ফলে গুরুতর অসুস্থ অজ্ঞাতনামা কিশোরটি নিজের পরিচয় সম্পর্কে বলতে না পারায় চিকিৎসা ব্যয়ের জন্য যোগাযোগ করা যাচ্ছে না স্বজনদের সাথে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। কথা বলতে পারছে না কিশোরটি, শুধু নড়াচড়া বড়জোর ভাবলেশ ভাবে চেয়ে থাকছে সে। কখনো আশেপাশে তাকিয়ে হয়তোবা খুঁজছেন স্বজনদের, কিন্তু হায়, কে তার মা বাবা আপনজন। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষ। এরই মধ্যে কোনো এক রোগীর স্বজনের সহায়তায় করা হয়েছে সিটি স্ক্যান। আঘাতের কারণে রক্ত জমাট বেঁধে আছে মাথার ভিতরে। জীবিকা করে বাপ মা কাছে নাই দেখে একটু দয়া লাগে। আমাকে তো ছেলে সন্তান এরকম যারে জঙ্গলে আছে শহর বন্দরে, তা আমি পরেটা আশ্রয় দিলে আমারটা আশ্রয় আল্লাহ পাকে দিব। এই কারণে চিনি না, অচিনা লোক। এইসব নরম খাবার আমরাও খাই, তার থেকে বাঁচাই বাঁচাই খাওয়াই। টাকা এই ছেলেটা 200 টাকা আমার কাছে দিছে। চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের রোগীর চিকিৎসা দীর্ঘমেয়াদী, তবে তার আঘাত ততটা গুরুতর না হলেও চিকিৎসা চালিয়ে যেতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচয় না পাওয়া পর্যন্ত তার চিকিৎসা চালিয়ে যাবে। সিটি স্ক্যানে ওনার রক্তক্ষরণ আছে, বাট অত বেশি না। আমরা আশা করি ইন কোর্স অফ টাইম হি উইল কাম ব্যাক। ওর ডান দিকে একটু দুর্বলতা আছে এবং কথা বলতে পারতেছে না। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। ওর অ্যাটেন্ডেন্টকে আমরা ফাইন্ড আউট করতে পারছি না। নাম পরিচয় নেই স্বজন, তাতে কিন্তু অভাব ঘটেনি মমতায়। পরিচয় না জেনেই অসুস্থ হয়ে কিশোরের পাশে এসে দাঁড়িয়েছেন আশপাশের রোগী স্বজনরা। নিজ সন্তানের মতোই পরিচর্যা করছেন তারা। কিশোরের স্বজনদের পরিচয় জানলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। ঢাকা মেডিকেলের 204 নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে এই কিশোরের। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে পাক ভারত সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর আবারও গোলাগুলি। পাকিস্তানের অভিযোগ ভারতের প্রতি। বিপিএল এর নবম রাউন্ডে টিম বিজেএমসির বিপক্ষে 3-1 গোলের জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম আবাহনী। আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর আবারও গোলাগুলিতে জড়ালো পাক ভারত। পাকিস্তান সেনা কর্তৃপক্ষের দাবি, শনিবার ভোর 4টার দিকে উস্কানিমূলকভাবে গুলি চালিয়েছে ভারতীয় সেনারা। ঘণ্টা 4 ধরে চলে গুলি বিনিময়। গোলাগুলির জেরে এরই মধ্যে গোটা ভারতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে পাকিস্তান সীমান্ত লাগোয়া পাঞ্জাবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমান ঘাঁটিগুলো ছাড়াও জম্মু কাশ্মীর, দিল্লি, রাজস্থান ও গুজরাটে। সীমান্তে সংঘর্ষ ও উত্তেজনা বাড়ার জেরে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করে দিয়েছে পাকিস্তানের লাহোর, করাচি ও ইসলামাবাদের প্রেক্ষাগৃহগুলো। এর আগে বলিউড ও টেলিভিশনে পাকিস্তানের শিল্পীদের কাজ করার বন্ধের উদ্যোগ নেয় ভারতের একাধিক নির্মাতা ও সংগঠন। এদিকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সেই সাথে দেয়া হয়েছে কাশ্মীর সহ মতপার্থক্যের সুষ্ঠু সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়ানো ও সংলাপ শুরুর তাগিদ।
জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত অভিমুখী জিয়াবুকু নদীতে বাঁধ দিয়েছে চীন। গেল কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধের হুমকি দিয়ে আসছে ভারত। তিব্বতের ব্রহ্মপুত্রের শাখা নদী জিয়াবুকু নদীটি অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে ঢুকেছে। এতে ভারত ও বাংলাদেশের নদীতে পানি প্রবাহের ওপর প্রভাব পড়বে। তবে কৃষি সহ অন্যান্য খাতে কতটা ক্ষতি হবে তা এখনও বোঝা যাচ্ছে। 2014 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ 2019 সালে শেষ হওয়ার কথা। গেল বছর ব্রহ্মপুত্র নদের তিব্বত অংশে বাঁধ দেয়ায় বেইজিং ও দিল্লির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশের বাইরের আরও কিছু সংবাদ নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়ার হামলা আরও জোরদারের কারণে উদারপন্থী যোদ্ধারা চরমপন্থী দলে ভিড়ছে, অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে আসাদ সরকারকে হঠাতে একটি সন্ত্রাসী দলকে যুক্তরাষ্ট্র প্রশ্রয় দিচ্ছে বলে পাল্টা অভিযোগ রাশিয়ার। এদিকে বেসামরিক লোক রক্ষায় কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর আলেপ্পোতে হামলার তীব্রতা বাড়াতে আরও যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। শনিবারও শহরটিতে চলেছে রুশ বিমান বাহিনীর কয়েক দফা হামলা, হতাহত অনেকে। সীমান্তে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র স্থাপনে উদ্বিগ্ন উত্তর কোরিয়ার নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় প্রবেশের অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট পার্ক জিওন হাই। শনিবার গিয়েং ইয়াংয়ে সামরিক দিবসের অনুষ্ঠানে তিনি এ অনুমতি দেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পার্ক বলেন, পিয়ং ইয়াংয়ের সম্ভাব্য হামলা এড়াতে সীমান্তে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্ত্রী কেট উইলিয়ামকে নিয়ে ব্রিটিশ কলম্বিয়ার বিখ্যাত প্রাকৃতিক ঐতিহ্য হাইদাগুয়ায় ভ্রমণ করেছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম। সেখানকার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন তারা। এ সময় কয়েকজন স্থানীয় অ্যাবরজিন অধিবাসী প্রধানও উপস্থিত ছিলেন। মাহমুদুল হাসান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিদ্যুৎ চাহিদা মেটাতে রামপালের মতো প্রকল্প প্রয়োজন বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিদেশি প্রভুদের সন্তুষ্টি সরকারের লক্ষ্য, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা আত্মপ্রচার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, জানালেন মন্ত্রী ওবায়দুল কাদের। অভিভাবকদের অজান্তে পশ্চিমা সংস্কৃতি নির্ভর অশ্লীল ভিডিও গেমসে আসক্ত হচ্ছে শিশুরা। নীতিমালা তৈরি ও মনিটরিং এর তাগিদ বিশেষজ্ঞদের। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আফগানদের সামনে টাইগারদের 280 রানের চ্যালেঞ্জ, তামিমের সেঞ্চুরি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ।